পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা 17। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 8টা বাজতে চলল, অথচ তৃতিকা এখনো বাড়ি ফেরা হলো না। সেই কখন থেকে আধিরের পেছন পেছন ছুটে চলেছে। আধির যেখানে যেখানে যাচ্ছে তাকেও তার অনুসরণ করে সেদিকেই যেতে হচ্ছে। সব মিলিয়ে বেশ বিরক্তিবোধ হচ্ছে তার। আধির তার কথা মতো অফিস শেষে তৃতিকাকে শহরের নামি দামি এক শপিং মলে নিয়ে এসেছে। অতঃপর সেই সন্ধ্যা হতে এখন অবধি তৃতিকার মাপ অনুযায়ী তার যা যা পছন্দ হয়েছে সবটাই কিনে নিয়েছে। ফলাফলস্বরূপ তৃতিকা এবং তার দুই হাতে যেন শপিং ব্যাগের মেলা বসেছে। এত কিছু দিয়ে আদতে কি হবে তৃতিকা বুঝতে পারছে না। কিছু বলতে নিলেও চাপা স্বরে ধমক দিচ্ছে আধির। তৃতিকার বিরক্তির পাশাপাশি এখন রাগও হচ্ছে, কিন্তু নিরুপায় হয়ে শেষমেশ আধিরের কথা মতোই চলতে হচ্ছে। এরই মাঝে আধির কি যেন ভেবে তৃতিকাকে ফুড কোর্টের কাছে নিয়ে আসে। একটা টেবিলের উপরে সবগুলো ব্যাগ রেখে তৃতিকাকে চেয়ারে বসতে বলে। অতঃপর তাকে কিছু খাওয়ার কথা জিজ্ঞেস করতেই তৃতিকা খাবার খেতে মানা করে। তবুও অধীর নিজে হতেই তৃতিকার জন্য একটা বার্গার আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে। অতঃপর সেখানে না বসেই সে তৃতিকার উদ্দেশ্যে বলে, চুপচাপ সবটা খাবেন, আমি একটু ওদিক থেকে আসছি, কোথাও যাবেন না, এখানেই থাকবেন। আধির এই বলেই তৃতিকাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চলে যেতে লাগলো। আর তৃতিকা সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে বসে রইল। তবে এরই মধ্যে আধির মাঝ রাস্তা হতে আবারও ফিরে আসে। তৃতিকার উদ্দেশ্যে বলে, হোয়াটস ইউর ফেভারিট কালার? আচমকাহীন প্রশ্নে তৃতিকা থমকায়। পরক্ষণে আবার নিজেকে তটস্থ করে আওড়ায়, সাদা আর নীল দুটোই ভালো লাগে। তৃতিকার জবাবে আধির যেন বেশ খুশি হলো। অজান্তেই তার মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। সে নিষ্পেহে আওড়ায় পারফেক্ট, এই বলেই সে স্থান ত্যাগ করে চলে যায়। আর তৃতিকা অবাক চোখে পেছন হতে আধিরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলল, এই লোকটা পাগল নাকি? তৃতিকা বেশ কিছুক্ষণ হলো বার্গারটার দিক তাকিয়ে রয়েছে। এমনটা নয় যে সে এটা কখনো দেখেনি। যুগ হিসেবে সে এসব জিনিস সচরাচর অনেকের নজরেই আসে। তবে এই খাবার এখনো খাওয়ার মতো সৌভাগ্য হয়নি তৃতিকার। এই মুহূর্তে বার্গারটা তার কাছে বেশ কৌতূহলী বিষয়বস্তু। সাইজে এত বড়, তার মাঝে ভেতরে কী সব জিনিস দিয়ে ভরপুর। এটাকে পেটে কিভাবে পড়বে তাই ভাবছে সে। যদিও তার ভাবনা চিন্তার মাঝে কোল্ড ড্রিঙ্কসটা সম্পূর্ণ শেষ করে ফেলেছে, তবে এখন অবধি বার্গারের দিকে হাত বাড়ানোর সুযোগ হয়নি। অনেক ভাবনা চিন্তার পর তৃতিকা কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বার্গারের উপরের বানটা হাত দিয়ে তোলে। নিমিষেই কপাল কুঁচকে জায়গা মতো বানটা রেখে দেয়। বেশ বিরক্তি হয়। বিরক্তটা অবশ্য খানিক আধিরের প্রতি। সে তো বললই কিছু খাবে না, তাহলে এই অপদার্থের মতো জিনিসটা কেন দিয়ে গেল? তৃতিকা হতাশ হয়ে চুপচাপ বসে রয়েছে। এর মধ্যে আচমকা আধিরের আগমন। হাতে তার একটা কালো রঙের শপিং ব্যাগ। ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে বেশ দামি কিছু রয়েছে। তৃতিকা সেসবে নজর দেয় না। তবে আধিরের ঠিক তার কাছে আসা মাত্রই বলে ওঠে, এখনো খাননি কেন? আধিরের কণ্ঠস্বরে তৃতিকা কিছুই বলে না। মাথা উঁচিয়ে এক পলক আধিরকে দেখে চুপটি করে বসে থাকে। বেশ ইতস্তত বোধ হচ্ছে, কি বলবে তাই বুঝতে পারছে না। এরই মধ্যে আধির তার হাতের ব্যাগটা পাশে রেখেই তৃতিকার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, যেন তৃতিকাকে নিজের বিশেষ নজরে পরখ করে, তার ভেতরের বিষয়বস্তুগুলো পড়ার চেষ্টা করছে। কিন্তু এতে তৃতিকা আরও বেশি অস্বস্তিতে পড়ে যায়। আধির তাকে আবারও কিছু জিজ্ঞেস করতে চেয়েও থেমে যায়। কিছু না ভেবে নিজেই বার্গারটা নিজের হাতে তুলে নিয়ে র্যাপিং পেপারটা দিয়ে গুছিয়ে নেয়। আপনি অনেক জেদি মিস তেতকা। আচমকা আধিরের এহেন কথায় তৃতিকা কপাল কুঁচকে তার দিকে তাকায়। সে কিছু বলতে নেবে তার আগেই আধির আগপাছ কিছু না ভেবে সোজা তৃতিকার মুখের সামনে বার্গারটা ধরে। নীরের কণ্ঠে বলল, হাঁ করুন। একদম নির্বিকার তার অভিব্যক্তি, যেন এসব বিষয়ে তার মাঝে কোনো বিশেষ প্রতিক্রিয়াই নেই। সবই যেন স্বাভাবিক। অথচ তৃতিকা এদিকে সম্পূর্ণ স্তব্ধ, চোখ পিট করে আধিরকে দেখছে। আধির ইশারায় তাকে আবারও মুখ খুলতে বলে। শেষমেশ তৃতিকা উপায় না পেয়ে বার্গারের একপাশে ছোট্ট কামড় বসায়। তৃতিকা ধীরে ধীরে স্তব্ধ হয়ে খাবার চিবিয়ে খাচ্ছে। তার বিস্মিত নজর সম্পূর্ণটাই আধিরের দিকে। এদিকে আধিরও তাকে নির্বিকার দৃষ্টিতে দেখছে। কিছুটা সময় অতিক্রম হবার পর আধির ভারী শ্বাস ফেলে এবং তৃতিকার হাতে বার্গারটা সযত্নে ঠিকঠাকভাবে ধরিয়ে দিয়ে বলে, এখন এক পাশ থেকে খেয়ে পুরোটা শেষ করুন। দ্বিতীয়বার আধিরের কণ্ঠে তৃতিকার হুঁশ ফেরে। দ্রুত নজরটা নিচের দিকে ফিরিয়ে মাথা নুইয়ে ফেলে এবং আধিরের কথা মতো শেষ অবধি ভালোভাবেই পুরোটা খাবার শেষ করে। তৃতিকা যতক্ষণ মাথা নুয়ে খাবার খাচ্ছিল, পুরোটা সময় আধির তখন আর দৃষ্টিতে চেয়ে তার দিকে তাকিয়ে। মেয়েটা তার কাছে বেশ অদ্ভুত লেগেছে। আশেপাশে থাকলে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। যদিও এসবের হয়তো কোনো মূল্য নেই, কিন্তু থাকুক না, অতীতের সম্পর্কটা যেমনই হোক, তৃতিকা না হয় তার তেতকা হয়েই থাকুক।
কৃতিকা খাবার শেষ হলে দুজনে এবার বাড়ি যাবার উদ্দেশ্যে উঠে দাঁড়ায়। রাত প্রায় অনেকটা হলো। এবার কৃতিকা বাড়িতে না পৌঁছতে পারলে বেশ দেরি হয়ে যাবে। এই ভাবনায় দুজনেই গাড়িতে চড়ে বসলো। গাড়ি চলছে আপন গতিতে। কৃতিকা চুপটি করে আধিরের পাশে বসে রয়েছে, আর আধির নিজের সম্পূর্ণ মনোযোগ দিয়ে ড্রাইভিংয়ে। এভাবে চুপচাপ থাকতে কৃতিকার বেশ বিরক্ত লাগলো। রাস্তাটাও ফোরাচ্ছে না, আবার মাথার মধ্যে চলছে নানান কথাবার্তা, চিন্তা ভাবনা। শেষমেশ নীরবতা কাটিয়ে সে আধিরের উদ্দেশ্যে আওড়ায়, আমার জন্য এত সব কিছু না কিনলেও হতো। এত কিছুর আমার প্রয়োজন নেই, শুধু শুধু টাকা নষ্ট। কৃতিকার কথায় আধির সামান্য হেসে বলল, বেশি বোঝেন আপনি, মেয়ে মানুষের কম বোঝাই ভালো। আধিরের কথায় কৃতিকার কপাল কুঁচকে যায়। পাশে মুখ ফিরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আধিরকে দেখে। দুটো কড়া কথা মুখ থেকে বের হতে নিলেও সে থেমে যায়। পরক্ষণে কি যেন ভেবে নিয়ে বলে উঠল, শুনুন। কৃতিকার কণ্ঠে আধির আকস্মাত চমকায় এবং প্রথমবারের মতো ড্রাইভিং হতে মনোযোগ সরিয়ে কৃতিকার দিকে তাকায়। জি বলুন। আচমকা এভাবে আধিরকে তাকাতে দেখে কৃতিকাও বেশ চমকে ওঠে। হুট করেই অদ্ভুত এক অস্থিরতা অনুভব হচ্ছে। কৃতিকা বেখেয়ালিতে হারিয়ে গেলে আধির কিঞ্চিত কপাল কুঁচকে আওড়ায় কিছু বলবেন। কৃতিকার হুঁশ ফেলে সে আধির হতে নজর ফিরিয়ে জানালার বাইরে তাকায় এবং আধিরের উদ্দেশ্য বলে, এটাই শেষবার। এরপর কখনো এমন জেদ করবেন না, আমার পছন্দ নয় কেউ ভাবে আমার জন্য এত কিছু। এইটুকু আনমনে বলে কৃতিকা থামে। অতঃপর আধিরের দিকে তাকিয়ে নিষ্পিহে ওড়ায়, বেশি বেশি কোনো কিছুই আমার পছন্দ না, তাই পরবর্তীতে কখনোই এমন কিছু করবেন না। কৃতিকার কথায় আধিরের অভিব্যক্তি কিছুটা গম্ভীর হয়। সে অদ্ভুতভাবে মুচকি এসে বলে, আপনার পছন্দ অপছন্দে আমার কিছু যায় আসে না মিস কৃতিকা, আমার যা ইচ্ছে আমি তাই করব। আধিরের এহেন কথায় কৃতিকা বেশ অবাক হলো। সে কিছুটা কড়া স্বরে বলল, ঠিক আছে, আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু আমার বিষয়ে বেশি বুঝতে আসবেন না। এটাকে বেশি বোঝা বলে কিনা জানি না, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করছি। আপনার দেখভালের জন্য আমার যা বেস্ট মনে হবে আমি তাই করব। আধিরের কড়া নির্লিপ্ত কথায় কৃতিকা থমকায়। এই লোক তো বেশ ঘাড়তেরা। মেজাজ খারাপ হচ্ছে তার। সে আরও কিছু বলার পূর্বেই আধির বলে, আপনার ওই বাসাটা চেঞ্জ করবেন, জায়গাটা আপনার জন্য সেফ নয়। জানি আমি, ভাবছি শীঘ্রই ছেড়ে দেব। কৃতিকার স্বাভাবিক অভিব্যক্তিতে আধির ভারী শ্বাস ফেলে। পরক্ষণেই কিছু একটা ভেবে নিয়ে বলে, এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কোন জায়গা আপনার জন্য বেস্ট হবে তা আমি নিজেই খুঁজে বের করব। কৃতিকা আধিরের দিকে তাকিয়ে আর কিছু বলে না। এই লোক তো তার কথা শুনবেই না। আর কোনো কথা না বাড়িয়ে দুজনে নিজেদের নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছায়। কৃতিকা তার বাড়ির সামনে নামতেই বাধে এক অদ্ভুত বিপত্তি। যতগুলো ব্যাগ রয়েছে তা কৃতিকার একার নিয়ে যাওয়া সম্ভব না হলেও তাকে কয়েকবারই নিয়ে যেতে হবে। সবটাই ভেবে আধির বেশিরভাগ ব্যাগ নিয়ে তার বাসার দিকে এগিয়ে যায়। দোতলা অবধি সবগুলো ব্যাগ কৃতিকার রুমে রেখে আসার পর আধিরের কিছু একটা মনে পড়তে সে নিচে নেমে আসে। অতঃপর গাড়ি থেকে সেই বিশেষ কালো রঙের ব্যাগটা নিয়ে এসে কৃতিকার দিকে এগিয়ে দেয়। কৃতিকা কিছুটা স্তব্ধ হয়ে বলে, এটা কি? আধির বেশি কিছু না বলে নিষ্পিয়ে ওরা, স্পেশাল কিছু আপনার জন্য। স্পেশাল কিছুর কথা শুনে কৃতিকার কপাল আরও কিছুটা কুঁচকে যায়। সে তড়িৎ ব্যাগটা খুলে দেখতে নিলে আধির তাকে তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, তৃতি, এখনই না, পরে দেখি নিও। আধিরের কথায় কৃতিকা তৎক্ষণাৎ থেমে যায়। এক পলক আধিরকে দেখে মাথা ঝাঁকিয়ে বলে, ঠিক আছে। আধির এতক্ষণ দরজার কাছেই দাঁড়িয়েছিল। এখন অবধি সে ঘরের ভেতরে পুরোপুরি প্রবেশ করেনি। এই পর্যায়ে আধির কৃতিকার উদ্দেশ্যে বলল, সাবধানে থাকবেন, কোনো সমস্যা হলে ফোন করবেন, আমি এখন আসছি। এই বলে সে চলে যেতে চাইলে কৃতিকা তাকে বাধা সেধে আওড়ায়, চলে যাচ্ছেন? কৃতিকার কথায় আধির থমকায়। সে পেছনেই ফিরতে নিচ্ছিল। পরক্ষণেই কৃতিকার দিকে ফিরে হাত ঘড়িতে সময়টা দেখে নিয়ে বলল, রাত তো অনেক হয়েছে, এখন যাওয়াটাই ভালো। আধিরকে থামানোর কোনো ইচ্ছে কৃতিকার ছিল না, তবে আকস্মিক তার মন কি চাইছে তাও বুঝতে পারছে না। খুব অস্পষ্ট অদ্ভুত ইচ্ছে আকাঙ্ক্ষা তার সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। কৃতিকা কিঞ্চিত ঝোঁক গিলে আধিরের উদ্দেশ্যে বলল, ভেতরে এসে বসুন, খালি মুখেই চলে যাবেন? কৃতিকার এহেন সম্বোধনে আধিরের কপাল কিঞ্চিত কুঁচকে যায়। ঠোঁটের কোনায় খানিকটা বাঁকা হাসিও ফুটে ওঠে। সেও আর বেশি না ভেবে কৃতিকার কথা মতো ঘরের ভেতরে প্রবেশ করে। তবে নিমিষেই যেন এতে কৃতিকা কিছুটা ইতস্ততে পড়ে যায়। আধিরের বসার জন্য বিছানা ছাড়া কোনো জায়গা সে খুঁজে পায় না, তাই তাকে বিছানায় বসতে বলে। আর আধিরও কোনো দ্বিধা না করে চুপচাপ বিছানাতেই বসে পড়ে। এবার থেকে চিন্তায় পড়ে যায় সে আধিরকে কি খেতে দেবে। ভাতও তো রান্না করা নেই, আর সে যতক্ষণে ভাত রান্না শেষ করবে ততক্ষণে হয়তো আধির বিরক্ত হয়ে বাড়িই ছাড়বে। এসব ভাবনার মাঝেই তার মনে পড়ল সেদিন আসিফ তার জন্য বিস্কিট, চানাচুর সহ কিছু শুকনো খাবার নিয়ে এসেছিল।
সেও আর কোনো প্রকার দ্বিধা না করে সেই সবই বের করতে লাগলো। তবে তৃতিকাকে এভাবে তার জন্য ব্যস্ত হতে দেখে আধির নির্বিকারে বলল, তৃতিকা, আমি কিন্তু ড্রাই স্ন্যাক্স খাই না। আধিরের কথায় তৃতিকা থেমে যায়। এর মানে সে তো এসব কিছুই খাবে না। তৃতিকা আবারও এক গোলক ধাঁধায় পড়ে গেল। সেধে এনে ঘরে বসিয়েছে, কিছু না খাইয়ে কিভাবে বিদায় করবে। এরই মধ্যে আদির ইতস্তভাবেই বলে ওঠে, তিতি, আমার দেরি হচ্ছে, আমি বরং এখন। আধিরের কথা শুনে তৃতিকা অস্থির হয়ে ওঠে। সে দ্রুত স্বরে বলল, লেবুর শরবত খাবেন প্লিজ, অন্তত কিছু না খেয়ে যাবেন না। তৃতিকার আকুতি ভরা কণ্ঠে আধির থমকায়। সে চুপ করে পুনরায় বলে বসলো, ঠিক আছে, তবে চিনি ছাড়া। তৃতিকা কিছুটা অবাক স্বরে বলে, চিনি ছাড়া লেবু? অনেক টক। তৃতিকার কথা শেষ হবার আগে আধির বলে, সমস্যা নেই, চিনি ছাড়াই দিন। তৃতিকা আর বেশি না ভেবে শুধু লেবু চিপে তাতে পানি মেশাতে থাকে। এদিকে আধিরের চুপচাপ চারপাশটা এক নজরে দেখে নেয়। সেদিন ওসব ঘটনার মাঝে এসব বিষয় নজরে আসেনি। একদম জরাজীর্ণ ছোট্ট ঘর হলো, চারপাশটা বেশ পরিষ্কার, ছোট বড় সাধারণ জিনিসগুলো বেশ গোছানো। বোঝাই যাচ্ছে তৃতিকা বেশ শৌখিন এবং যত্নশীল। বিষয়টা তার কাছেও বেশ ভালো লাগলো। এদিকে তৃতিকা কাজ করার মাঝে আধিরের উদ্দেশ্য বলল, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। তৃতিকার কণ্ঠস্বরে আধির মুখ ফিরিয়ে তৃতিকার দিকে তাকায়। ঘরের একপাশে কোনায় চুপচাপ নিজের মতো কাজ করছে সে। জি বলুন। আধিরের নির্বিকার সম্মতি পেতেই তৃতিকা বলল, আপনি কি ইয়াসের সাথে ওই বাড়িতে থাকেন না? ইয়াসকে দেখলে মনে হয় সে আপনার জন্য অনেক পাগল, কিন্তু অত বড় বাড়ি থাকলেও আপনি সেখানে থাকেন না কেন? তৃতিকার কথায় আধির মৃদু হেসে বলে, আমি একা থাকতেই পছন্দ করি, তাই ওই বাড়িতে থাকি না। মাঝে মধ্যে অবশ্য ইয়াসের জন্য যেতে হয়। আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা কপাল কুঁচকে বলল, তাহলে আপনি কোথায় থাকেন? অফিস থেকে কিছুটা কাছেই আমার অ্যাপার্টমেন্ট রয়েছে, সেখানেই থাকি। তৃতিকা কাজের ফাঁকে আধিরের দিকে মুখ ফিরিয়ে বলে, সম্পূর্ণ একাই থাকেন? জি। আপনার খারাপ লাগে না? তৃতিকার কৌতূহলী প্রশ্নে আধির কিঞ্চিত কপাল কুঁচকে বলে, খারাপ কেন লাগবে? ছোট থেকে দেশি বিদেশে একা থেকেই অভ্যস্ত আমি। আপনার এখানে একা থাকতে খারাপ লাগে? অবশ্যই লাগে। আমি ছোট থেকে বড় হয়েছি অনেক মানুষের মাঝে, তাই এখানে একদম একা থাকতে একটুও ভালো লাগে না। তেমন হলে আপনি না হয় আমার বাড়িতে এসেই থাকুন। আধিরের এহেন কথায় তৃতিকা চমকায়। চোখ বড় বড় করে আধিরের দিকে তাকাতে সে নিষ্পিহে বলল, চৌধুরী মেনশনের কথা বলেছি। ইয়াস পুপির সাথে বেশ ভালো সময় কাটবে আপনার। আধিরের কথায় তৃতিকা তটস্থ হয়। সে তো কি না কি ভেবে বসেছিল। এর মধ্যে তৃতিকা আবারও কি যেন ভেবে বলল, আপনার বয়স তো অনেক, বিয়ে শাদী করেননি কেন? ঠিক সময় বিয়ে করলে কি আর এখন একা থাকতে হতো? আধিরের মেজাজ এবার কিছুটা খারাপ হয়। এটা হরহামেশাই হয়ে থাকে। সবার আগ্রহ কেন তার বিয়েতেই, তা সে বুঝে উঠতে পারে না। তবে এই মুহূর্তে সে কোনো বিশেষ প্রতিক্রিয়া না করে আলতো স্বরে আওড়ায়, এটা করেই তো শখ মিটেছে, আর কত বিয়ে করব? আধিরের কথাটা ধীর আওয়াজে বলল, তাই তৃতিকা ঠিকমতো শুনতে পায় না। কিছু কি বললেন? আধির ভারী শ্বাস ফেলে আওড়ায়, না কিছুই না। এতক্ষণে তৃতিকার শরবত বানানো শেষ। সে আধিরের কাছে শরবতের গ্লাসটা এনে ধরিয়ে দিয়ে বলে, নিন, এবার খেয়ে বলুন কেমন হয়েছে। তৃতিকার কথায় আধির মুচকি আসে, তবে শরবতের গ্লাসটা ঠোঁটে ছোঁয়াতেই তার চোখ মুখ কুচকে আসে। এত বেশি টক হবে তা সে কল্পনাও করেনি। এদিকে আধির রেহেন প্রতিক্রিয়ায় তিতিকে ভারী শ্বাস ফেলে। অজান্তে কিছুটা মেজাজ দেখিয়ে বলল, আপনি এত ঘাটতেরা কেন বলুন তো? বললামই লেবু অনেক টক, এখন মজা বুঝুন। তৃতিকার রেহেন অভিব্যক্তিতে আধির কিছুটা অবাক হলো। তৃতিকার এই কেমন ব্যবহার, বেশ অদ্ভুত লাগলো তার আচরণ। তবে তৃতিকা আরও কিছু বলার পূর্বেই আধির পুরো শরবতটা চোখ বুজে একেবারে খেয়ে নেয়। যা দেখে তৃতিকা অবাক স্বরে বলে, বেশ আজব লোক তো আপনি। এই বলেই সে থামে। আধির কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাতেই তৃতিকা কিঞ্চিৎ ঢোক গেলে, একটু বেশিই বলেছে মনে হয়। সরাসরি মুখের উপর এসব কথা বলতে নেই। একে তো গুরুজন, তার উপর অফিসের বস, এছাড়া আবার সে জাগ্গী। আধিরের শরবত খাওয়া শেষ হলে তৃতিকা এখান থেকে এখন কি করবে বুঝে উঠতে পারে না। তার বলার মতো কিছুই নেই। আর আধির এভাবে চুপচাপ রয়েছে বদ্ধ ঘরে এই রাত্রিবেলা, তাদের উপস্থিতি বেশ অস্বস্তিকর। তা এতক্ষণ অনুভব না হলেও এখন স্পষ্ট অনুভব হচ্ছে। তৃতিকা অনেকক্ষণ হতে দাঁড়িয়ে থাকতে দেখে আধির নির্বিকারে বলল, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। তৃতিকা জন্য এবার আরও বেশি অস্বস্তিতে পড়ে যায়। আধির বসতে বলেছে, অথচ সে বসবে কোথায়? সে ইতস্তত ভঙ্গিতে আশেপাশে তাকাতে লাগলো। এদিকে তৃতিকার ভাবগতি কপাল কুঁচিয়ে পর্যবেক্ষণ করছে আধির। সে আদতে কি করতে চাইছে আধির তা ঠিক বুঝতে পারল না। এর মধ্যে তৃতিকা উপায় না পেয়ে সোজা নিচেই বসতে উদ্বিগ্ন হয়। যা বোঝা মাত্রই আধির বাধা সেধে বলল, এই কী করছেন? এখানেই বসুন। আকস্মাৎ আধিরের জোরালো কণ্ঠে তৃতিকা চমকায়।
বসতে নিয়েও ধমকায়। এর মাঝে আবার আধির তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, যেন সে গিয়ে বিছানাতেই বসে। কিন্তু এরই মধ্যে যা অঘটন ঘটার তা ঘটে যায়। তিতিকে আকস্মাৎ পড়ে যেতে নিলে আধিরের হাত টেনে ধরে, কিন্তু এতে আধির হঠাৎ ব্যালেন্স হারিয়ে সোজা তৃতিকার ওপরে পড়ে। তৃতিকা সম্পূর্ণরূপে মেঝেতে শুয়ে রয়েছে, তার উপর এক গাম্ভীর্য মোড়ানো বলিষ্ঠ দেহের অস্তিত্ব। আধিরের দুই হাত তৃতিকার বাহুর দিয়ে পাশে ভর দিয়ে খাড়ানো। এছাড়া দুজনের মধ্যকার দূরত্বও বেশ অনেকটা। তৃতিকা চোখ মুখ কুঁচকে শুয়ে আছে, হাত পা তার বিস্ময়ে অবশ্যতে নিয়েছে, অথচ অপলক দৃষ্টিতে আধির তার দিকে তাকিয়ে। হঠাৎ কি হতে কি হলো কিছুই যেন বোধগম্য নয়। আধির আর তৃতিকা সম্পূর্ণ মুখোমুখি এক অবস্থানে। এরই মধ্যে তৃতিকা স্বাভাবিক হয়ে আচমকা চোখ খোলে। চোখের সামনে আধিরকে এহেন অবস্থায় দেখে বিস্ময়ে চোখ আর কপালে ওঠে, আরও বেশি ঘাবড়ে যায়। যা বোঝা মাত্রই আধির নিজেকে তটস্থ করে। একই সাথে তৃতিকার প্রতি অজান্তে সে রাগান্বিত হয়। ফলাফলস্বরূপ সে দাঁতে দাঁত চেপে তৃতিকার উদ্দেশ্যে চাপা সরে ওড়ায়, তৃতি, আপনি এত জেদি কেন? নিমিষে তৃতিকার কপাল কুঁচকে যায়। সে আবার কি জেদ করলো? এই অঘটন তো আধিরের জন্যই ঘটল। সে তো চুপচাপ নিচেই বসতে নিয়েছিল, বাধা দিয়েই তো সর্বনাশ হলো। যথারীতি এমন পরিস্থিতিতেও সে রুক্ষ গলায় ঝাঁঝালো কণ্ঠ বলে উঠল, যদি আমি নাকি আপনি? এত বেশি বুঝতে কি বলে আপনাকে? সবসময় বেশি বুঝেন, ইন্টারন্যাশনাল খারুস আপনি। তৃতিকার এহেন অভিব্যক্তিতে আধিরের কপাল কুঁচকে যায়। বিস্ময় সে চোখ মুখ কুঁচকে স্তব্ধ স্বরে ওড়ায়, কি? তৃতিকার কথা বাড়ায় না, চোখ মুখ কুঁচকে আধিরকে এক প্রকার ঠেলে সরিয়ে বলল, কিছু না, সরুন এখান থেকে। আধিরে তৎক্ষণাৎ তটস্থ হয়ে তৃতিকা হতে সরে আসে। দ্রুত উঠে দাঁড়িয়ে জামা কাপড় ঝাড়তে শুরু করে। বেশ ভালোই ধুলো লেগেছে গায়ে। তৃতিকা আনমনেই সেসব ঝেড়ে দিতে হাত বাড়িয়েও থেমে যায়। নিজেকে তটস্থ করে চুপটি করে দাঁড়িয়ে থাকে। এদিকে আধির আর এক মুহূর্ত থাকার কোনো ইচ্ছে নেই। কোনো মতে তৃতিকার কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়ি ছেড়ে চলে যায়। আধির চলে যেতেই তৃতিকা হাঁপ ছেড়ে শ্বাস ফেলে। পরক্ষণই পেছন ফিরে বিছানার উপরে থাকা একগাদা ব্যাগের দিকে তাকিয়ে ভারী দীর্ঘশ্বাস ফেলে। সময় করে তৃতিকা রাতের মধ্যে একে একে সবগুলো ব্যাগ খুলে দেখতে থাকে। জামা কাপড় হতে প্রত্যেকটা জুতো জোড়া সবই মারাত্মক সুন্দর। তৃতিকা সবগুলো জামা একবার নিজের গায়ে লাগিয়ে বোঝার চেষ্টা করে তাকে দেখতে ঠিক কেমন লাগছে, কিন্তু এর স্পষ্ট অনুভূতি সে অনুভব করতে পারে না। ঘরে কোনো আয়না না থাকায় অনুমানেই সে ভেবে নেয় সবগুলো জামাই বেশ সুন্দর। শেষে আনমনে মুচকি হেসে আওড়ায়, খারুসটার পছন্দ বেশ মারাত্মক। অতঃপর তৃতিকা সব কিছু আনমনে গুছিয়ে রাখে। আর এর মধ্যে তার নজর হতে বেরিয়ে যায় আধিরের দেওয়া সেই বিশেষ কালো রঙের ব্যাগটা। এত কিছুর মাঝে সে সেই ব্যাগটার কথাই ভুলে যায়। বেলা দুপুর 1:30। ভার্সিটি শেষে খোলা মাঠের এদিক সেদিক হেঁটে বেড়াচ্ছে তৃতিকা। এখান থেকে অফিসে যাওয়ার জন্য সে প্রায় উদ্বিগ্ন, তবে অফিস শুরু হতে আরও বেশ কিছুটা দেরি আছে, তাই সে এখানেই ঘুরঘুর করছে। নয়তো অফিসে কথা বলার মতো তেমন কেউই নেই। জানা নামের মেয়েটাকে ভালো ভেবেছিল, অথচ সেও বাকিদের মতো। তৃতিকার চিন্তাভাবনার মাঝে আচমকা তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই তৃতিকার কপাল কুঁচকে যায়। নাম্বারটা সেভ করা নেই। হঠাৎ এই অপরিচিত নাম্বারটা কার? তৃতিকা কিছুটা দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, আমি তৃতিকা বলছি, আপনি কে? ফোনের অপর প্রান্তে থাকা আধির কিছু বলার পূর্বেই থেমে যায়। কপাল কুঁচকে সে গম্ভীর স্বরে বলল, আপনি আমার ফোন নাম্বার সেভ করেননি? আচমকা আধিরের কণ্ঠস্বরে তৃতিকা কিঞ্চিত চমকায়। এ লোক আবার তাকে কেন ফোন করেছে, তাও এই সময়ে? আপনি কি আধির রায়ান, নাকি আমার ভুল হচ্ছে? তৃতিকার এহেন অভিব্যক্তিতে আধির বেশ অবাক হলো। কিছুটা রুক্ষ স্বরে সে তৃতিকার উদ্দেশ্যে বলল, একে তো ফোন নাম্বার সেভ করেননি, তার উপর আমাকে নিয়েও আপনার সন্দেহ? তৃতিকা এবার আশ্বস্ত হয় এটাই তার খারুস রায়ান চৌধুরী। কথার ভঙ্গিতেই তা স্পষ্ট। আবার তার সালামের উত্তর দেয়নি। অসভ্য লোক। হঠাৎ সালামের বিষয় মাথায় আসতেই তৃতিকা সরাসরি আধির উদ্দেশ্যে বলেই, আপনি আমার সালামের উত্তর দেননি? আচ্ছা, আপনি কি একটু সভ্য মানুষের মতো চলতে পারেন না? খ্রিস্টান কিংবা চাইনিজ নাকি আপনি? ওই চাইনিজদের মতো ইঁদুর বাদুর ব্যাং খান? জাস্ট শাট আপ। পাগল হয়ে গিয়েছেন? কিসব বাজে বকছেন? তো আর কি বলবো শুনি? এখন অবধি আপনাকে সালাম কালাম করতে দেখিনি। ওই শাহবাগের মডার্ন নাস্তিক নন তো আপনি? প্রীতি, এবার কিন্তু খুব বেশি হচ্ছে। কম বেশির কথা জানি না, আমার সালামের উত্তর দিন। এমনিতেই জীবনে শান্তি নেই। তৃতিকার এসব কথার সাথে আধির আর না পেরে বলল, ওয়ালাইকুম আসসালাম। আধিরের এমন কথায় তৃতিকে বিস্তৃত মুচকি হাসে। সে ফোনের এপাশ হতেই আওড়ায়, মাশাল্লাহ। তবে হ্যাঁ, ছোট হোক বা বড়, এখন হতে আপনাকে যেন সবাইকে সালাম দিতে দেখি। এত অসভ্য মানুষও আজকাল হয়। আধির শুধু কোনো মতে দাঁত চেপে কথাগুলো সহ্য করে এবং চাপা স্বরে বলে, এখন কাজের কথা শুনুন। আধিরের কণ্ঠে তৃতিকা তটস্থ হয়। সে গম্ভীর ভঙ্গিতে বলল, জি বলুন।
আপনি এখনও ভার্সিটিতে? জি। যেখানে আছেন ওখানেই থাকবেন, আমি আপনাকে নিতে আসছি। আচমকা আধিরের রেহান অভিব্যক্তি দিয়ে কৃতিকের কপাল কুঁচকে বলল, কি আশ্চর্য, আপনি কেন আমাকে নিতে আসছেন? এখনও তো অফিসের সময় হয়নি। কেন, আমার সাথে আপনার অফিসে যেতে আপনার কোনো সমস্যা আছে? গম্ভীর কথার স্বরে কৃতিকা কিছুটা ইতস্ততভাবে আমরায়, না সমস্যা নেই, কিন্তু আপনি কেন আমার জন্য এসব করতে যাবেন? আমি মোটেও আপনার জন্য কোনো কষ্ট করছি না। আপনার ভার্সিটির পাশে আমার কাজ ছিল, ভাবলাম যাওয়ার পথে আপনাকে নিয়ে যাই। আধিরের নির্বিকার অভিব্যক্তিতে তিতিকার কথা বাড়ায় না, আলতো স্বরে জবাব দেয়, ঠিক আছে, আসুন। এই বলেই সে ফোনটা রেখে দেয়। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে মলিনভাবে মুচকি হাসে। মনটা আজ বেশ ভালোই তার। পরনে আধিরের পছন্দ করে কিনে দেওয়া ডার্ক ব্রাউন কালারের সিম্পল একটা কুর্তি, কালো রঙের ওড়নাটা কাঁধের এক পাশে ঝুলিয়ে রাখা। ফর্সা ত্বকে বেশ মানিয়েছে তাকে। অত্যধিক রোদে খোলা চুলগুলো আলগোছে বেঁধে একখানা খোপা করেছে, অথচটা ঢিলে হয়ে খসে পড়তে নিয়েছে। অথচ কৃতিকার সেসবে কোনো খেয়ালই নেই, সে আনমনে কিছু ভেবে চলেছে। অথচ দূর হতে রোদের মধ্যেও কৃতিকা যেন এক প্রকার জল করছে। রোদের তাপে ফর্সা গাল, নাক ও গলা লাল হয়ে উঠেছে, দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে। এমনই মনস্তাপ নিয়ে দূর হতে তাকে চেয়ে দেখছিল এক বলিষ্ঠ দেহের যুবক। পরনে ব্রাউন কালারের শার্ট, কালো প্যান্ট, এক ঝাঁক সিল্কি চুল, তরুণীদের নজরে যাকে একদম পারফেক্ট প্রেমিক পুরুষ বলা চলে। ছেলেটি দূর হতে কিছুক্ষণ তাকিয়ে এক নজরে চেয়ে দেখার পর তার দিকে এগিয়ে যায়। আচমকা কোনো ছেলেকে তার কাছে দেখে কৃতিকা শুরুতে কিছুটা চমকে উঠল, পরক্ষণে খেয়াল করে সে এই ব্যক্তিকে চেনে। এটা আর কেউ নয়, সেই সিনিয়র দলেরই একজন। আচমকা এনাকে দেখে কৃতিকা শুরুতে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে তটস্থ করে দৃঢ় রাখে। হাই, তুমি এখানে একা একা কী করছো? ছেলেটির এহেন অমায়িক ব্যবহারে কৃতিকা কিছুটা অবাক হলো। আগের বার তো তাকে কিসব হুমকি ধমকি দিল, অথচ আজ। কৃতিকার কপাল কুঁচকে যায়। ছেলেটির দিকে তাকিয়ে রুক্ষস্বরে বলল, আমি আগেই বলে দিচ্ছি, আবারও যদি আমার সাথে কোনো বাজে কিছু করা হয় তাহলে কিন্তু আমি স্যারকে গিয়ে বলে দেব। কৃতিকার এহেন কথায় ছেলেটি হেসে ফেলে। তার হাসিতে কৃতিকার কপাল আরও বেশি কুঁচকে যায়। চিন্তা নেই, তোমাকে কিছু করা হবে না। আর সেদিনের জন্য সরি। কৃতিকা বুঝতে পারছে না এ লোকের কী হয়েছে। কথার সুর তো বেশ অদ্ভুত লাগছে। এত ভালো মানুষই তার কাছে খানিকটা সন্দেহজনক। তবুও সে কিছু বলার পূর্বে ব্যক্তিটি আবারও বলল, আমার নাম রাফসান হক, আর তুমি কৃতিকা, তাই তো? কৃতিকা বেশ ইতস্তত ও সন্ধিহান দৃষ্টিতে রাফসানকে দেখে। এমনিতেও তো এখন ভালোই মনে হচ্ছে, তবে কোনো এক কিন্তু যে রয়েই যায়। আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? কেমন সাহায্য করতে চাইছো? না মানে আমি হঠাৎ আমার কাছে এসেছেন আপনি। কৃতিকার অভিব্যক্তিতে রাফসান খানিকটা মুচকি হেসে বললে, এমনি পরিচিত হতে এলাম। কিন্তু পরিচয় তো আমরা সেদিনই হয়েছি। হ্যাঁ হয়েছি, কিন্তু ওটা তো শুধু ভার্সিটির সিনিয়র হিসেবে, বন্ধু হিসেবে হইনি। রাফসানের কথায় কৃতিকা হাবভাব গম্ভীর হয়। এ লোক বলে কি, তার বন্ধু হতে এসেছে? এখন অবধি ভার্সিটিতে একটা বান্ধবী জোটাতে পারেনি, সেখানে সিনিয়র হয়েই নিয়ে এসেছে তার বন্ধু হতে। কৃতিকা খানিকটা সময় নিয়ে কিছু একটা ভাবতে লাগলো। পরক্ষণেই কিছু বলতে নেবে তৎক্ষণাৎ রাফসান বলে ওঠে, এত দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। ভার্সিটিতে সিনিয়র জুনিয়রদের মধ্যে বন্ধুত্ব স্বাভাবিক বিষয়। কৃতিকা আর কিছু বলে না। সে বলবে কি তাই বুঝতে পারছে না। আপাতত এই লোকের সামনে থেকে সরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আগ বাড়িয়ে কিছু বললেও না জানি কোন নতুন সমস্যা জুটে যায়। এদিকে ভার্সিটির গেটের বাইরে হতে তাকিয়ে রয়েছে একজোড়া গম্ভীর চোখ, সাদা কালো রঙের চকচকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। কৃতিকার জন্য অপেক্ষা করছিল আধির রায়ান। আশেপাশে ফিরে কৃতিকাকে খোঁজার চেষ্টা চলছিল, এবং শেষমেশ মাঠের একপাশে তার দেখাও মিলল। কিন্তু সেই মুহূর্তে আবার নজরে পড়ে এই অপরিচিত ছেলেকে, যাকে কৃতিকার সাথে এত হেসে কথা বলতে দেখে সে বেশ অবাক হয়। আকস্মাৎ তার কপালে কয়েকখান ভাঁজ পড়ে। সটানভাবে দাঁড়িয়ে দূর হতেই সবটা দেখে আধির। একটা সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে খানিকটা আগ্রহ নিয়ে তাদের দিকে এগিয়ে যায়। কৃতিকার বেখেয়ালিতে আধির তার নজরে পড়ে না, তবে আধিরের ভাবগতিক বেশ গম্ভীর। দুজনের কথার মাঝেই আচমকা আধির পাশ হতে কৃতিকাকে ডাকে, তৃতি। হঠাৎ পরিচিত গম্ভীর কণ্ঠস্বরে কৃতিকা চমকে ওঠে। কণ্ঠ তো নয়, যেন কারো কর্কশ ধমক। নিমিষে কৃতিকা পাশে ফিরে তাকিয়ে দেখে তাদের থেকে কিছুটা দূরেই আধির দাঁড়িয়ে রয়েছে, সেই চিরচেনা গাম্ভীর্যতা নিয়ে। কৃতিকার পাশাপাশি রাফসানও তার দিকে ফিরে তাকায়, কিন্তু সে বুঝতে পারে না এই লোকটি আদতে কে। অবশ্য কৃতিকা তার দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, আপনি হঠাৎ এখানে? আধির কৃতিকার দিকে এক পলক চেয়ে পরক্ষণে নিরেট স্বরে বলে, ফোন করে বলেছিলাম। নিমেষে কৃতিকার কিছুক্ষণ আগের কথা মনে পড়ল। একই সাথে নিজের মন ভোলা স্বভাবের কারণে বেশ বিরক্ত হলো। তবু সে আনমনে হেসে বলল, সরি, আমি ভুলে গিয়েছিলাম।
এরই মাঝে রাফসান তাদের দিকে এগিয়ে আসে। সে দূরে থাকায় তাদের এই সামান্য কথাবার্তাগুলো ঠিকঠাক শুনতে পায়নি, যার ফলে একপাশ না ভেবে রাফসান বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি তৃতিকার বাবা? রাফসানের এহেন কথায় আধির সম্পূর্ণ স্তব্ধ। অন্যদিকে তৃতিকা বিস্মিত হলো, পরক্ষণে কেসে উঠল। অজান্তেই তার হাসি পাচ্ছে। সে না চাইলেও মিটমিট করে হেসে ফেলে, যা রাফসানের নজরে পড়তে সে ভাবে হয়তো ভুল কিছু বলে ফেলেছে। এভাবে বলা উচিত হয়নি, যে কারণে সে গম্ভীর মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা আধিরের উদ্দেশ্যে ওরায়, আই এম সরি, আই থিঙ্ক আপনি ওর আঙ্কেল। ভুল কিছু বললে আই এম রিয়েলি সরি। আধির আর কিছু বলে না। সে ভারী শ্বাস ফেলে সরাসরি তৃতিকার দিকে তাকিয়ে ওরায়, আমি গাড়ির কাছে যাচ্ছি, দ্রুত আসুন। শেষবেলায় আধিরের আপনি সম্বোধনে রাফসান বেশ অবাক হলো। এই লোক আদতে তৃতিকার কি? সে তৃতিকাকে আরও কিছু জিজ্ঞেস করবে, ততক্ষণে আধিরের পেছন ঘুরে গাড়ির দিকে পা বাড়িয়েছে। একই সাথে তৃতিকাও তার পেছন পেছন হেঁটে চলছে। যেতে যেতে একবার পেছনে ঘাড় ঘুরিয়ে রাফসানের উদ্দেশ্যে ইশারায় আলতো স্বরে ওড়ায়, ভালো থাকবেন রাফসান ভাই, পরে কথা হচ্ছে। এই বলে সে আধিরের সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করে। কিন্তু তৃতিকা খেয়াল করলো এ লোক বেশ জোরে জোরেই পা ফেলে। হঠাৎ এত জোরে হাঁটার মতো কি হয়েছে শুনি? আধিরের সাথে পা মেলাতে গেলে তো তৃতিকার কতবার ওষ্টা খেয়ে নিচে পড়বে তার ধারণা কি আছে আধিরের? হয়তো বা নেই, কারণ ইনি তো আশেপাশেও তাকাচ্ছে না। কে বাঁচলো আর কে মরল? অন্যদিকে পেছন হতে দুজনকে চেয়ে দেখতে থাকে রাফসান। তার পাশে তার আরও এক বন্ধু এসে দাঁড়িয়েছে। সেও তৃতিকার আধিরের দিকে চেয়ে রাফসানের উদ্দেশ্যে বলল, মাইয়াটা হেব্বি মাইরি, প্রেমে ট্রেমে পড়লি নাকি, নাকি শুধু খাওয়ার চিন্তায় আছিস? ছেলেটির কথায় রাফসান মুখ ফিরিয়ে একবার তাকে দেখে মৃদু হাসে, তবে কিছুই বলে না। তার হাসিতে ছেলেটিও কি যেন আন্দাজ করে। হেসে উঠে বলে, ওয়ে ওয়ে, ম্যান ইন লাভ। তার কথায় রাফসানও হেসে ওঠে। শেষবারের মতো তৃতিকার দিকে চেয়ে বলল, মেয়েটা সুন্দর, কিন্তু ম্যান ইন লাভ বলে কিছু হয় না, ওটাকে শিয়ালের মুরগি ধরার আগ মুহূর্ত বলে। এই বলে রাফসান শয়তানি হাসিতে উচ্চস্বরে হেসে ফেলল। তার সাথে সাথে পাশের ছেলেটাও হেসে উঠল।